হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের কোয়েশ্চেন সলভ সিরিজের আজকে প্রথম ক্লাস। তো ফার্স্টে তোমাদের একটু ইন্ট্রোডাকশন দিই যে আমরা হচ্ছে একটা কোয়েশ্চেন সলভ সিরিজ বের করছি, সেটাতে হচ্ছে ইংলিশের প্রত্যেকটা ইয়ারের কোয়েশ্চেন হচ্ছে আমরা তোমাদেরকে ব্যাখ্যা সহ সলভ করে দিব। তো তোমরা এটার মাধ্যমে বুঝতে পারবা যে কোন টপিক থেকে বারবার কোয়েশ্চেন আসতেছে, ওই টপিক কোনটা তোমার হচ্ছে ডিটেলসে জানা লাগবে, আর হচ্ছে মোটামুটি কোন টপিকগুলো একটু হালকা পাতলা পড়ে গেলে হবে, এটা তুমি একটা ধারণা পেয়ে যাবা। তো ফার্স্টে তাহলে আজকে শুরু করি। দেখো প্রথম কোয়েশ্চেনটা দেখো, আ প্রেফিক্স কন্টেনিং ওয়ার্ড ইজ। প্রথম কোয়েশ্চেনটা থেকে তোমাকে বলি যে প্রেফিক্স সাফিক্স এই টপিকটা থেকে ভালো অ্যামাউন্টের কোয়েশ্চেন হচ্ছে প্রতি বছর আসে। ধরো তুমি এখান থেকে মেবি একটা বা দুইটা পাবা আজকে, মানে যে হচ্ছে তোমার 24-25 সেশনের কোয়েশ্চেনে। তারপর আসবে তোমার পরবর্তী যে কোয়েশ্চেনগুলো থাকবে সবগুলোতে হচ্ছে তোমার মোটামুটি একটা দুইটা করে কোয়েশ্চেন আসছে সাফিক্স প্রেফিক্স থেকে। তাহলে ফার্স্ট দেখি কোয়েশ্চেনের টাইপটা কীরকম হয়। দেখো তোমাকে খুঁজতে দিবে যে এই চারটা অপশনের মধ্যে কোনটা হচ্ছে তোমার প্রেফিক্স অ্যাড করা ওয়ার্ড বা কোনটা হচ্ছে তোমার প্রেফিক্স বা সাফিক্স ছাড়া ওয়ার্ড। যেমন এই কোয়েশ্চেনে তোমার চাইছে যে প্রেফিক্স আছে এমন ওয়ার্ড কোনটা। এখন সাফিক্স প্রেফিক্স যখনই তোমাকে বের করতে দিবে, তুমি তোমার কনসেপ্টটা কি, তুমি বের করার স্টার্টটা কীভাবে করবা। দেখো ফার্স্টে তোমার দুইটা ওয়ার্ড জানা লাগবে। একটা হচ্ছে তোমার রুট ওয়ার্ড, মানে যে রুট একটা ওয়ার্ড, রুট ওয়ার্ড বলতে তোমার মূলত যে ওয়ার্ডটা হচ্ছে ডিরেক্ট একটা ওয়ার্ড হিসেবে আসছে। আর সাফিক্স মানে হচ্ছে রুট ওয়ার্ডের সামনে যদি, প্রিফিক্স মানে রুট ওয়ার্ডের সামনে যদি তোমার কোনো এক্সট্রা কিছু লেটার থাকে, বা তোমার সাফিক্স মানে কি তোমার রুট ওয়ার্ডের পরে যদি কিছু লেটার থাকে তারপর আরেক এই সাফিক্স প্রিফিক্স যোগ করে তোমার ওয়ার্ডটা হচ্ছে নতুন একটা ওয়ার্ডে ফর্ম করে, নিউ একটা ওয়ার্ড ফর্ম করে। যেমন ফার্স্টে যদি আমরা দেখি এখানে ইমোরাল বলছে। এখন ওয়ার্ডটার রুট ওয়ার্ড তুমি কীভাবে বের করবা। দেখো এটা প্রিফিক্স হচ্ছে ইম, এরপর একটা ওয়ার্ড আসছে সেটা প্রেফিক্স আই এম মানে ইন, এটা কিন্তু কোনো ওয়ার্ড না, এটা জাস্ট দুটা লেটার। এরপরে যে ওয়ার্ডটা আসছে সেটা হচ্ছে তোমার মোরাল, এটা কিন্তু একটা ওয়ার্ড। মোরাল মানে কি, মোরাল মানে হচ্ছে নীতি বা মোরালিটি, এভাবে তুমি তো একটা নতুন মানে একটা রুট ওয়ার্ড পাইতেছো। এখন মোরাল ওয়ার্ডটাকে যদি তুমি একটা নিউ ওয়ার্ড বানাতে চাও, এই দুটা লেটার যোগ করলে সেটা নতুন ওয়ার্ড হয় ইমোরাল, মানে কি অমরণ, মানে যেটা হচ্ছে মারা যায় না, অমরণশীল, যার কোনো মৃত্যু নেই। তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রেফিক্স ওয়ার্ডটাতে আছে কি না সেটা হচ্ছে আমরা আগে বা পরের কয়েকটা লেটারকে বাদ দিয়ে আমরা এটা দেখতে পারি ইজিলি। এখন তোমাকে বলি নেক্সট হচ্ছে ইমিডিয়েট, তারপর হচ্ছে ইমেন্স, ইম্পর্টেন্ট। এই তিনটা ওয়ার্ড কিন্তু রুট ওয়ার্ড। এই তিনটা ওয়ার্ড কিন্তু কোনো আগের লেটার যোগ হয়ে বা পরে লেটার যোগ হয়ে নতুন ওয়ার্ড তৈরি হয়নি, ওরা নর্মালি হচ্ছে এই ওয়ার্ডগুলো কি ডিকশনারিতে আছে। তাহলে যেহেতু তিনোটাই রুট ওয়ার্ড, তাহলে যদি বলছে প্রেফিক্স কন্টেনিং ওয়ার্ড কোনটা, আনসারটা হবে তোমার কি ইমোরাল। প্রথম কোয়েশ্চেনটা তোমাকে একটু ডেসক্রাইব করছি, কারণ প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে তুমি যদি বুঝো পরে সাফিক্স প্রেফিক্সগুলো তো তোমাকে আর বোঝানো লাগবে না। তুমি একটা ওয়ার্ড দেখবা, ফার্স্ট লেটার বা লাস্ট কয়েকটা লেটারকে বাদ দিয়ে তুমি কি কোনো রুট ওয়ার্ড পাচ্ছ কি না, তুমি এটা জাস্ট দেখবা, দেখে তুমি ডিক্লেয়ার করতে পারো যে এটা কি রুট ওয়ার্ড, মানে নর্মালি একটা রুট ওয়ার্ড ছিল নাকি এটা কোনো সাফিক্স প্রেফিক্স অ্যাডেড নিউ ওয়ার্ড ছিল। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এবার আসলে নেক্সট কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড উইদাউট আ প্রেফিক্স। দেখো সেম ইয়ারে 25-26 তোমার দুইটা কোয়েশ্চেন সাফিক্স প্রেফিক্স থেকে চলে আসছে। এখানে বলছো উইদাউট আ প্রেফিক্স, ওইটা ছিল কি উইথ আ প্রেফিক্স। দেখো এখানে হচ্ছে প্রেফিক্স কন্টিনিউ মানে উইথ আ প্রেফিক্স, আর পরে কোয়েশ্চেন হচ্ছে উইদাউট আ প্রেফিক্স। এখন দেখো তুমি যদি ফার্স্ট প্রেফিক্স মানে কি, যেহেতু প্রি বলে দিছে, প্রি মানে কি ওয়ার্ডের সামনে থাকবে। ফার্স্ট দেখো এখানে আমরা আইআর যদি বাদ দিই, দেখো রেশনাল কিন্তু একটা ওয়ার্ড, তাহলে এটা কি তোমার প্রেফিক্স যুক্ত একটা ওয়ার্ড। এবার দেখো আমরা যদি ইটা বাদ দিই, রিটেবল কি কোনো ওয়ার্ড হয়, রিটেবলকে কোনো মানে ওয়ার্ড জীবনে শুনছো, শুনো নাই, কারণ এরকম কোনো ওয়ার্ড এক্সিস্টই করে না। তাহলে আনসার কি এটা। কিন্তু আমরা বাকিগুলো একটু দেখি। দেখো আই আর যদি আবার বাদ দিই, রেসপন্সিবল, রেসপন্সিবল কিন্তু একটা ওয়ার্ড, তাহলে রুট ওয়ার্ড ছিল রেসপন্সিবল, এর আগে তোমার যুক্ত হয়েছে আই আর, যুক্ত হয়ে তোমার নতুন একটা ওয়ার্ড কি ফর্ম করছে। এরপর আসলে তোমার আবার আই আর, ওটাকে আমরা যদি বাদ দিই, দেখো আরেকটা ওয়ার্ড পাচ্ছি রেগুলার, তাহলে রেগুলারের সামনে তোমার আই আর যুক্ত হয়ে নতুন যে ওয়ার্ডটা তৈরি করছে সেটা হচ্ছে তোমার ইরেগুলার। তাহলে আমাদের এই কোয়েশ্চেনে খুঁজতে বলছে যে প্রেফিক্স ছাড়া কোনটা, উইদাউট আ প্রেফিক্স ওয়ার্ড কোনটা, সেটা হচ্ছে আমাদের ইরিটেবল। এরপর আসলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, আই নো ইউ, দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স কী হবে। এখন দেখো সেন্টেন্সে যদি আমরা এইভাবে কী বল ক্লাসিফাই করি, তিনটা ফর্ম, যেটা হচ্ছে তোমার সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড। সিম্পল যেটা হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, তার একটা সাবজেক্ট একটা ভার্ব থাকবে। এরপর আসে তোমার কমপ্লেক্স আর কম্পাউন্ড। এখন কমপ্লেক্সে দেখো যখনই একটা কমপ্লেক্স ওয়ার্ডকে তুমি সেন্টেন্সকে তুমি খুঁজতে যাবা, তোমার প্রথম কাজ হবে একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ থাকবে, একটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এবার আসলে তুমি প্রিন্সিপাল ক্লজ কি সাবঅর্ডিনেট ক্লজ কি। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে যেই ক্লজটা তোমার নিজের মানে পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে নিজে নিজে, ওর কোনো অন্য সেন্টেন্সের হেল্প লাগবে না। আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে সেন্টেন্সটা হচ্ছে তুমি নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারবে না, তার অন্য একটা সেন্টেন্সের হেল্প লাগবে। এবার আমরা একটু দেখি, যেহেতু কমপ্লেক্স বলছে তাহলে বোঝা যাচ্ছে, দেখো কোনটা কারেক্ট আনসার আমি এটা ফার্স্টে বের করতেছি না, তোমাকে জাস্ট এটা দেখাচ্ছি যে কোনটা কমপ্লেক্স কীভাবে আমরা বুঝছি। দেখো হুটাকে মাঝখানে রেখে আই নো আর হচ্ছে ইউ ওয়্যার, এটা কিন্তু কারেক্ট আনসার না, তোমাকে জাস্ট সেন্টেন্সের ফর্মেশনটা দেখাচ্ছি। দেখো ফার্স্টে যদি বলে আই নো, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ,
প্রিন্সিপাল ক্লজ কেন? প্রিন্সিপাল ক্লজ কারণ হচ্ছে আই নো যদি আমি বলি এটা কিন্তু তোমার পূর্ণ অর্থ প্রকাশ করতেছে, তাহলে আই নোটা হচ্ছে তোমার কি একটা প্রিন্সিপাল ক্লজ। ইউ ওয়্যার বা ধর ইউ বি, ইউ আর ইউ, এগুলো কি কোনো তোমার মিনিং এক্সপ্রেস করতে পারতেছে? কোনো মিনিং এক্সপ্রেস করতে পারতেছে না, তাহলে এগুলো হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, এবার আমাদের কারেক্ট আনসারটা খুঁজতে হবে, যেহেতু সবগুলো এখানে কমপ্লেক্স ফর্মে আছে। তো তাহলে আচ্ছা আই নো ইউর তোমার কমপ্লেক্স ফর্মটা কী হবে এটা আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, আই নোটা তোমার দেখো প্রেজেন্ট ফর্মে আছে। এখন যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাহলে এটা হচ্ছে ওয়ারে গেছে, পাস্ট হবে না। ইউবি মোটামুটি আই নো হু ইউবি, এটা কিন্তু আসলে যাইতেছেও না, আবার তুমি এটা বলতে পারো মোটামুটি ফিউচার বুঝাইতে পারে, তাহলে এটাও বাদ। এখন আসো আমাদের কনফিউশন হচ্ছে সিআরডি। যারা একটু পড়াশোনা করে যাবা তাদের কনফিউশন হবে তোমার সিআরডিতে। এখন হু ইউ আর না হু আর ইউ, তোমরা এমবেডেড কোয়েশ্চেন নিশ্চয়ই করছো, এর মধ্যে যদি না করে থাকো সামনে তোমার একটা ভিডিও পেয়ে যাবা। এমবেডেড কোয়েশ্চেন কি? এমবেডেড কোয়েশ্চেনের একটা ফর্মুলাতে কিন্তু এটা আছে যে ফার্স্ট পার্টটা ফলো করবো আমরা। আচ্ছা, ফর্মুলাটা এখন আমি না বলি, সেটার লাস্ট পার্টে হচ্ছে তোমার যাই লিখো তোমার অ্যাসার্টিভে লিখতে হবে। এখন দেখো ওইটার ফর্মেশনটাও কাছাকাছি, আই নো হু ইউ আর, সো ইউ আরটা কিন্তু তোমার অ্যাসার্টিভ ফর্মে আছে। আর যদি আর ইউ বলো সেটা তোমার ইন্টারোগেটিভ ফর্মে চলে যায়। তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা কি অ্যাসার্টিভ যে ফর্মটা থাকবে ওইটাই নিব, তাহলে আনসার হবে কি তোমার সি। একবার তোমাকে ছোট করে রিভিউ করে দিই, দেখো হচ্ছে হু দুইটা সেন্টেন্সকে কানেক্ট করতেছে, একটা হচ্ছে তোমার প্রিন্সিপাল সেন্টেন্স বা প্রিন্সিপাল ক্লজ, আরেকটা হচ্ছে তোমার কি সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজটা তো সব জায়গায় সেম, বোঝানোর কিছু নাই। সাবঅর্ডিনেট ক্লজটা এই দুটার মধ্যে কোনটা হবে যেটা আমরা আইডেন্টিফাই করতে চাই, হবে যেটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ ফর্মে থাকবে, ইন্টারোগেটিভ ফর্মে না। তাহলে হু আর ইউটা যদি ইন্টারোগেটিভ ফর্মে চলে গেছে এই আনসারটা আমরা কি এলিমিনেট করে দিব, তাহলে আমাদের কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে সি। নেক্সট কোয়েশ্চেন আসো, আই হার্ড এ স্টোরি ফ্রম দ্য হর্স মাউথ, দ্য আন্ডারলাইন ফ্রেজ মিনস। আচ্ছা, এখানে হর্স মাউথের নিচে হচ্ছে তোমার আন্ডারলাইন ছিল। এখন হর্স মাউথ বলতে মেনলি কি বোঝায়? এটা একটা ফ্রেজ, এটার মিনিং হচ্ছে তোমার অথেন্টিক সোর্স। মানে আমি হর্সের মাউথ থেকে শুনছি বলতে বুঝাইছে যে একটা অথেন্টিক সোর্স থেকে আমি ইনফরমেশনটা পাইছি। এটা মোটামুটি তোমার কি, তুমি যদি একবার পড়ো তোমার যদি মনে থাকে তাহলে তুমি দাগাতে পারবে, এটাতে আসলে বোঝানোর কিছু নাই। এরপর আসে নেক্সট কোয়েশ্চেন, দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স। এখানে ড্যাশ দিয়ে আসলে তোমাকে কি বসাতে বলছে? দেখো এটা আসলে একটা ফ্রেজাল ভার্ব বসাতে বলছে। এখন ফ্রেজাল ভার্বটা তোমার কোনটা হবে? দেখো, দ্য টিম ইজ মেড বাই, এটা হয় না, এটাও হবে না, এটা হবে, এটা হবে না। এখন দেখো আমি তোমাকে ডিরেক্ট বলে দিছি আনসার কোনটা, কারণ হচ্ছে এই টাইপের যে তোমার ফ্রেজাল ভার্বগুলো আছে মোটামুটি স্বীকৃত, ঠিক আছে, তোমার কোনো গ্রামাটিক্যাল রুলস তেমন ফলো করতেছে না। যেমন ধর দ্য টিম ইজ মেড আপ অফ 11 প্লেয়ার্স, অনেকটা তোমার কি ইডিয়ামস যেরকম থাকে না, ইডিয়ামস ফ্রেজ, ওই টাইপের হচ্ছে এই ফ্রেজাল ভার্বটা, এই ফ্রেজটার মাধ্যমে হয়, মানে মেড আপ অফ, এই তিনটা ওয়ার্ডের সমন্বয়ে এই ফ্রেজাল ভার্বটা ক্রিয়েটেড, বাকিগুলো হচ্ছে তোমার হবে না। সো এটা মোটামুটি তোমার সেই কি মুখস্থর আন্ডারে চলে যায়। আচ্ছা, এরপরেটাতে যাও, হি হ্যাড টু সাফার ফর হিজ সিনস। আচ্ছা, অনেকক্ষণ পরে হচ্ছে আমরা একটু মুখস্থর বাইরে একটু রুলসের মধ্যে পড়ছে এমন একটা কোয়েশ্চেন পাইছি। আচ্ছা, এই কোয়েশ্চেনের মজার পার্ট হচ্ছে এটা যারা হচ্ছে রুলস জানো না তারা হচ্ছে একবারে আনসার করতে পারবে না, কারণ দেখো কোয়েশ্চেনে বলছে হি হ্যাড টু, রুলসটা হচ্ছে যখনই হ্যাড টু থাকবে এটা কি বলছে আমাদেরকে নেগেটিভ ফর্মে নিতে, রাইট? যখন কোনো ওয়ার্ডে হ্যাড টু থাকবে, অর্থাৎ সেন্টেন্সে ধরো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাড টু আছে, ওইটাকে যদি আমরা নেগেটিভ করতে যাই সেই হ্যাড টুর বদলে আমাদের ইউজ করতে হবে কি কুড নট বাট। কোথায় আছে? এই তো কুড নট বাট। দেখো একটা কোয়েশ্চেন এতই সিম্পল যে তুমি যদি এটা তোমার নলেজে থাকে যে হ্যাড টু থাকলে ওটা নেগেটিভ কুড নট বাট হয়, তোমার আর কোনো কোয়েশ্চেন পড়তে হবে না, কোনো কিছু মিলাতে হবে না, কারণ একটা সেন্টেন্সে আছে কুড নট বাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, দেখো হি হ্যাড টু সাফার ফর হিজ সিনস, হি কুড নট বাট সাফার ফর হিজ সিনস। ঠিক আছে, এরপর কোয়েশ্চেনে যাই, ইউ শুড নেভার লুক ডাউন দ্য পুয়ার, দ্য কারেক্টেড সেন্টেন্স ইজ। আচ্ছা, সেন্টেন্স কারেকশন খুবই মজার, কারণ সেন্টেন্স কারেকশন একটা টপিক যে টপিকের মধ্যে হচ্ছে তোমার সবগুলো টপিকের সমন্বয়। তুমি যত বেশি গ্রামাটিক্যাল টপিকের ব্যাপারে ক্লিয়ার থাকবা বা রুলসগুলোর প্রতি ক্লিয়ার থাকবা, তোমার এই টপিকটা আলাদা পড়ার আসলে কিছু নেই, সবগুলো সমন্বয় হচ্ছে তোমার কি সেন্টেন্স কারেকশন। আচ্ছা, লুক ডাউন দ্য পুয়ার, ইউ শুড নেভার লুক ডাউন দ্য পুয়ার, এখানে প্রবলেমটা হচ্ছে লুক ডাউনের পরে এখানে একটা ওয়ার্ড আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা দেখি, ইউ শুড নেভার লুক অ্যাট দ্য পুয়ার, লুক অ্যাট হয় না, এরপর হচ্ছে লুক ডাউন টুও হয় না, লুক ডাউন অ্যাবাউট এটাও হয় না, ঠিক আছে। এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস বা তোমার ফ্রেজাল ভার্ব, লুক ডাউন আপনি হয়, ঠিক আছে। সো এটা আমাদের কি গ্রামাটিক্যালি মুখস্থ করার তেমন কোনো ব্যাপার নেই, মোটামুটি এটা হচ্ছে তোমার কি মুখস্থ একটা টপিকের মধ্যেই পড়ছে। তাহলে একটা জিনিস তোমাদের ক্লিয়ার, যারা হচ্ছে কি গ্রামার নিয়ে অনেক বেশি হাইপটা থাকো যে আমার গ্রামার অনেক বেশি ক্লিয়ার করতে হবে, তারা দেখতে পাচ্ছ যে গ্রামার জয়টা আসছে তার থেকে বেশি কিন্তু মুখস্থ পার্ট আসছে। ধরো তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিল, এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনকে তুমি বুঝে বুঝে আনসার করতে পারবা? তুমি একটু বুঝে আনসার করতে পারবে না, কারণ বুঝার মতোই আসলে কি আছে, ঠিক না। অ্যাপ্রোপ্রিয়েট ধরো স্যাটারডের পরে বাই হবে, এখন তুমি বুঝো বা কি করবা, তোমার তো মাথা থাকতে হবে না যে স্যাটারডের পরে বাই হয়, স্যাটার্ড বাই দ্য রিজেকশন সাপোজ এরকম। আচ্ছা, এ পার্সন আনএবল টু পে ব্যাক ডেটস ইজ কল,
এই কোয়েশ্চেনটা আসছে তোমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে। এটাও বাংলা যেটা হচ্ছে তোমার এক কথায় প্রকাশ পড়ো, সেটার ইংলিশটা হচ্ছে তোমার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। মানে হচ্ছে তোমার একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্সকে তোমার ডিফাইন করা লাগে। সাপোজ হচ্ছে যে হচ্ছে টাকা ব্যাক করতে পারে না, সে হচ্ছে ব্যাংক্রাফট। দেখো, এ পারসন আনএবল টু পে ব্যাক ডেটস, মানে সে তার ঋণ কি ফেরত দিতে পারতেছে না, তাকে এক কথায় আমরা বলতে পারি কি ব্যাংক্রাফট। তাহলে এটা আমাদের বোঝার কিছু নেই। পুয়ার মানে গরিব, চিট মানে হচ্ছে যে ধোকা দেয় সে, মাইজার মানে হচ্ছে গরিব বা পুয়ার। তাহলে এখানে আর এক্সপ্লেন করার তেমন কোনো ওয়ে নাই। এবার আসো দ্য সিনোনিম অফ আইডিয়াল ইজ। সবচেয়ে কঠিন টপিক সিনোনিম অ্যান্টোনিম, যার আসলে কোনো কি মানে স্টার্ট এন্ড কিছু নাই। তো এটা খুবই ইজি আসছে 25-26 সেশনেরটা। দেখো আইডিয়াল কি, আইডিয়াল হচ্ছে পারফেক্ট। কাকে আমরা আইডিয়াল মানি? যে আইডিয়াল মানে দেখো কথাটা এরকম, আইডিয়াল মানে কি, আইডিয়াল মানে হচ্ছে পারফেক্ট। পারফেক্ট যে সেই আমাদের কিন্তু আইডল, ঠিক আছে? কথাটার সিকোয়েন্সটা মেনলি এভাবে যায়। যাই হোক, তো তোমাদের সিনোনিম অফ আইডিয়াল মানে হচ্ছে তোমার পারফেক্ট। এরপর আসো যে আই কুড হার্ডলি মেক আউট দ্য ট্রাফিক সাইন্স থ্রো দ্য ফগ। আচ্ছা, হার্ডলি মেক আউট, এখানে তোমার যে দাগানো লাইনটা বা ফ্রেজটা ছিল সেটা হচ্ছে তোমার মেক আউট। এই ফ্রেজটার মিনিং কি? আই কুড হার্ডলি মেক আউট দ্য ট্রাফিক সাইন্স থ্রো দ্য ফগ, দ্য ফ্রেজ মিন কি? দেখো, সে কুয়াশার মধ্যে হার্ডলি কি ট্রাফিক সাইনগুলো বুঝতে পারছিল বা হচ্ছে রেকগনাইজ করতে পারছিল, মানে ধরতে পারা, ঠিক আছে? তো এটার মেক আউটের যেই ফ্রেজের মিনিংটা সেটা হচ্ছে তোমার রিকগনাইজ। তাহলে এটাও কিন্তু তোমার কি মুখস্থর আন্ডারে পড়ে গেছে। এরপর আসো দ্য সুপারভাইজার টুক হিম ড্যাশ টু টাস্ক ফর হিজ নেগলিজেন্স। আচ্ছা, এতবার যে তোমাদেরকে বলতেছি যে এটাও মুখস্থর টপিকে পড়ছে, সেম থিং গোজ অ্যাগেন, কারণ এটাও মুখস্থর আন্ডারে পড়ছে। তাহলে তুমি বুঝতে পারতেছো তোমার মেইনলি 80 to 90% কোয়েশ্চেন কি মুখস্থর আন্ডারে যাবে। তোমার গ্রামাটিক্যাল হচ্ছে 10 to 15% বা হাইয়েস্ট 20% থাকে, ঠিক আছে? দেখো, দ্য সুপারভাইজার টুক হিম ড্যাশ টু টাস্ক, ড্যাশ টাস্ক, এটা আনসার হচ্ছে টুক হিম টু টাস্ক। টুক হিম টু টাস্ক এটার মিনিং হচ্ছে জবাবদিহিতা। মানে এই কোয়েশ্চেনটা কিন্তু আরও একবার মনে হয় ইয়াতে আসছে তোমাদের, তোমাদের না ভর্তি পরীক্ষা, যেমন ধরো যে সরকারি যে চাকরির যে কোয়েশ্চেনগুলো থাকে না, ওখান থেকে এই কোয়েশ্চেনের রিপিট আসছে, বুঝছো? জবাবদিহিতা, স্পেলিংটা ঠিক আছে নাকি একটু দেখো, আমার জবাবদিহিতার বানানটা মনে পড়তেছে না। যাই হোক, দ্য সুপারভাইজার টুক হিম টু টাস্ক ফর হিজ নেগলিজেন্স, মানে হচ্ছে কি যেহেতু সে হচ্ছে অনেক কিছু নিয়ে একটু অবহেলা ছিল, তো তোমার সুপারভাইজারটা হচ্ছে তো তাকে জবাবদিহিতা করতে বলছে যে না তুমি কি করছো। মেনলি এই সেন্টেন্সে ওইটাই বুঝাইছে। এরপর সেন্টেন্সে যাই আমরা, বলছে অল হিজ ড্রিমস ওয়্যার শ্যাটার্ড ড্যাশ দ্য ইভেন্ট। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে শ্যাটার্ডের পর কি তোমার এখানে বাই বসবে। আচ্ছা, শ্যাটার্ডের পরে অন্য কোনো একটা প্রিপোজিশনও বসতে পারতো। তো তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম কি, ধরো সেন্টেন্সটার সাথে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা যায় ওইটাও কিন্তু তোমার আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট বলে যে একটা ওয়ার্ডের সাথে শুধু একটা প্রিপোজিশন যাবে, ওইটা কিন্তু একটু ভুল। সো এই সেন্টেন্সের সাথে হচ্ছে তোমার শ্যাটার্ড বাই দ্য ইভেন্ট এটাই হবে, আর বাকিগুলো হচ্ছে এটার সাথে যাচ্ছে না। দেখো, আমরা যদি একটু বসার চেষ্টা করি যে শ্যাটার্ড উইথ দ্য ইভেন্ট, আসলে ইভেন্ট দ্বারা হচ্ছে তার ড্রিমগুলো শ্যাটার্ড হয়েছিল, তো এটা হচ্ছে শ্যাটার্ড বাই দ্য ইভেন্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উই মোবিলাইজড ফান্ডস ফর হিজ ট্রিটমেন্ট, হিয়ার মোবিলাইজড মিনস। এই টাইপের কোয়েশ্চেনগুলো আসলে তোমাদের জন্য খুবই ইজি। কেন? দেখো, ধরো সাপোজ আমি এমন একটা স্টুডেন্ট যে হচ্ছে মোবিলাইজটা বুঝি নাই কি বুঝাইছে। আমরা যখন গল্পের বই মানে ইংলিশ বই পড়তে যাই, এই কাজটা কিন্তু আমরা অনেকবার করি। দেখো, সেন্টেন্সটা পড়ার পর আমরা ওই ওয়ার্ডের মিনিংটা না জানলেও সেন্টেন্সটা পড়ার পর ধরে নিতে পারি ওই ওয়ার্ডটা দ্বারা আসলে কি বুঝাইছে। দেখো, সে মোবিলাইজ করছে ফান্ড ফর দ্য ট্রিটমেন্ট। এখন ট্রিটমেন্টের জন্য সে ফান্ড কি করবে? কালেক্ট করবে। মানে কি, তার কাজ হচ্ছে ট্রিটমেন্ট করানো, সো সে ফান্ডটা কালেক্ট করবে। তাহলে কি দেখো, মোবিলাইজের এখানে মিনিং হবে কি কালেক্টেড। এই টাইপের যে সেন্টেন্সগুলো বা কোয়েশ্চেনগুলো আসে, ওইটা ইজিলি আমরা কি সলভ করতে পারি অনলি বাই ইউজিং আওয়ার কমন সেন্স, ঠিক আছে? মাঝে মাঝে কমন সেন্সটা একটু ইউজ করা লাগে। আচ্ছা, দ্য ফ্রেজ দ্যাট এক্সপ্রেসেস হিউমিলিটি ইজ। আচ্ছা, হিউমিলিটি বোঝার জন্য, মানে এই কোয়েশ্চেনটা বোঝার জন্য তোমার হিউমিলিটির মিনিংটা আসলে জানা লাগবে। হিউমিলিটির মিনিং হচ্ছে তোমার হচ্ছে নম্রতা। আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেছে। তাহলে দ্য ফ্রেজ দ্যাট এক্সপ্রেসেস হিউমিলিটি বা নম্রতা, সেটা হচ্ছে দেখো, আমরা যখন লেটার লিখি লাস্টে লিখি না ইয়োর্স ফেইথফুলি, তারপর ইয়োর্স এভার। এখন দেখো, যেহেতু এখানে বলছে তোমার নম্রতা বা সম্মান দেখাতে হবে, তাহলে কি ইয়োর্স রেসপেক্টফুলিটা কি বেস্ট যায়? তাহলে একদম সিম্পল, জাস্ট এটা ওয়ার্ড মিনিংটা জানলে এই কোয়েশ্চেনটা আসলে আমাদের জন্য আনসার করার কোনো ব্যাপারই না। এরপর আসলে দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড হ্যাবিট ইজ। হ্যাবিট মানে কি? কারো বাসস্থান, এটা হচ্ছে হ্যাবিট। তাহলে হ্যাবিট হচ্ছে তোমার নাউন। এখন হ্যাবিটের যদি আমরা ভার্ব ফর্মে নিতে চাই, দেখো
কি করতে হবে একটু আচ্ছা এই টাইপের কোয়েশ্চেনগুলো তুমি যদি মানে রিকল করতে চাও যে কারেক্ট অ্যান্সারটা কি, এটা থেকে বেটার হবে তুমি যে এলিমিনেশন মেথডে যাও। কারণ তোমার ওই শর্ট টাইমে আসলে মনে করা যতটা ইজি, তার থেকে বেশি ইজি হচ্ছে তুমি এলিমিনেট করো। দেখো ফার্স্টে আমরা হ্যাবিচুয়াল দেখি। হ্যাবিচুয়াল মানে ভার্ব তার হইতেছে না, হ্যাবিচুয়াল ফ্যাক্ট হতে পারে। সাপোজ তুমি এর পরে একটা নাউন বসে দেখলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তাহলে আসলে ভার্ব যাইতেছে না। এরপর আসলে তোমার হ্যাবিচুয়েট। আচ্ছা হ্যাবিচুয়েট মানে কি? হ্যাবিচুয়েট মানে হচ্ছে মানিয়ে নেওয়া, কোনো একটা কিছুর সাথে মানায় নেওয়া। ধরো ঢাকায় থাকাটা আই এম হ্যাবিচুয়েটিং মাইসেলফ, ঠিক আছে, মানে কি আমি মানায় নিতেছি ঢাকায় থাকাটা, তাহলে হ্যাবিচুয়েট একটা কাজ বুঝাইতেছে, তাহলে এটা ভার্ব। আনসার আমরা পেয়ে গেছি। এরপর দেখো হ্যাবিটেড। হ্যাবিট আচ্ছা আচ্ছা আমরা মানে একটু ভুল করছি। হ্যাবিটটা হচ্ছে তোমার কি কারো হ্যাবিটস থাকে না, মানে সে যা করতে পছন্দ করে বা সে যা করে সাধারণত, ওটা হচ্ছে হ্যাবিটস। আর হ্যাবিটের সাথে তোমার যেটা আমি বলে ফেলছিলাম বাসস্থান, সেটা হচ্ছে তোমার হ্যাবিটেড, মানে কোথায় সে থাকে। এবার আসো হ্যাবিট আর হ্যাবিচুয়েট, এটা হচ্ছে ভার্ব। হ্যাবিটের ভার্ব হচ্ছে তোমার হ্যাবিচুয়েট, কারণ হ্যাবিট হচ্ছে তোমার যা তুমি করো, আর হ্যাবিচুয়েট মানে তুমি যা করো না বাট মানায় নিতেছো, সেটা হচ্ছে তোমার হ্যাবিচুয়েট করে নাও। সো এই ছিল তোমাদের 25-26 সেশনের 15টা ইংলিশ কোয়েশ্চেন, যার মধ্যে তুমি দেখতে পারছো যে বেশিরভাগই হচ্ছে তোমার কি মুখস্থ, মানে মেমোরাইজিং পার্ট থেকে আসছে। আর তোমার গ্রামার পার্ট থেকে আসছে একদম হাতে কোনা কয়টা, ধরো 3টা বা 4টা আসছে, বা বেশি থেকে বেশি 5টা আসছে। তাহলে তুমি বুঝতে পারতেছো যে তোমার পুরো প্রিপারেশনে এখন বেশি জোর দিতে হবে কিসে, তোমার মুখস্থ পার্টে। আর তোমার যে গ্রামাটিক্যাল পার্ট আছে, ওই গ্রামারের রুলসগুলো যে তুমি 6, 7, 8, 9, 10, 11, 12 কয় বছর ধরে পড়ছো, ঠিক না? এখন আর আসলে রুলসের পিছে দৌড়ার লাভ নেই, কারণ যে জিনিস তুমি 8 বছরে পড়ে এতটুকু পড়ছো, 3 মাসে আসলে রুলস পড়ে তোমার তেমন কোনো আউটপুট আসবে না। তোমার এখন যা করতে হবে, যেখানে পারো, যেখানে যে কোয়েশ্চেন পাইছো তুমি সলভ করো যে শুধু একদম কোয়েশ্চেন দেখলাম উত্তর দেখলাম এই টাইপের সলভ না। কোয়েশ্চেন দেখলাম, নিজে উত্তর বাইর করলা, উত্তরটা দেখার পর ভাবলা যে কেন এই উত্তরটা হয়েছে, এভাবে করে কোয়েশ্চেনটা যদি তুমি সলভ করতে থাকো, তোমার ইংলিশে একটা টপ নচ রেজাল্ট হবে, ঠিক আছে? তো তোমাদের কোয়েশ্চেন যে সলভ সিরিজ, এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে মেইনলি যে কোন টপিকগুলো আমাদের জন্য এই সময়ে প্র্যাকটিস করাটা ইম্পর্টেন্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। আর নেক্সটে হচ্ছে তোমাদের নেক্সট ইয়ারের কোয়েশ্চেন সলভগুলো আসতেছে। সো পেজে চোখ রেখো। আল্লাহ হাফিজ।